শুভেচ্ছা, স্বাগতম এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন বন্ধু তোমারই খোঁজে। ইভান সাইড আপনাদের সাথে আছি। আমাদের অনুষ্ঠান জুড়ে আপনারা সবাই জানেন যে প্রিয় কোনো মানুষের বন্ধু এবং বন্ধুত্বের গল্পগুলোই শুনি, এবং আজও যিনি আমাদের অতিথি হয়ে আছেন তিনিও একজন ভীষণ প্রিয় মানুষ। আর প্রত্যেকটা জিনিসের আসলে শুরুটা খুব ইম্পর্ট্যান্ট, এবং ক্রিকেটের কথা বলতে চাই। ক্রিকেটে ডেফিনেটলি যখন একটা ব্যাটিং ইনিংস শুরু হয় সেখানে ওপেনিং কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর সেই ওপেনিংকে যিনি আসলে জনপ্রিয় করেছেন, কিংবা একজন ওপেনার হিসেবে যিনি আসলে একদম স্বনামে সুপরিচিত, আমাদের সবার প্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব, প্রিয় ক্রিকেটার রকিবুল হাসান আজ আমাদের অতিথি। তার সাথে কথা বলবো, এবং তার বন্ধু হয়ে যিনি আছেন তিনিও একজন প্রিয় মানুষ। দুজন মানুষের বন্ধুত্বের কথাগুলি শুনবো। শুরুতেই আমরা আমন্ত্রণ জানাই আমাদের আজকের অতিথি রকিবুল হাসানকে। প্লিজ ওয়েলকাম। কি খবর? ভালো আছেন? কেমন আছো? খুব ভালো আছি। ইউ আর স্টিল ইয়াং, খুব ঈর্ষাই লাগে আসলে, কিভাবে সম্ভব? এটার সিক্রেটটা বলবো না, কিন্তু আমার মনে হয় যে বলা উচিত। হ্যাঁ, এক্সপেন্সিভ। আচ্ছা ঠিক আছে, বলেই দিই। এখানে আর এখানে যে ইয়াং থাকবে, লাইফটাকে একটা গণ্ডির মধ্যে রাখতে হবে। টু মেনি জিনিস, বেশি চিন্তার কোনো প্রয়োজন নাই। সরল পথে চলো, ডোন্ট থিঙ্ক টু মাচ অ্যাবাউট টুমরো। আর সবচেয়ে বড় জিনিসটা হলো ওয়ান শুড রিমেইন অনেস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি। এই দুইটা জিনিস যদি সে ইনকালকেট করতে পারে, নিজের মধ্যে থাকতে পারে, আমি যে কাজটাই করবো নিষ্ঠার সঙ্গে করবো, আমার মনে হয় ভালোই থাকবে। বাহ, যে অনুষ্ঠানের শুরুতেই আপনার মতো অতিথিকে পাওয়া যায় এবং শুরুতেই এত চমৎকার সব কথাগুলো পাওয়া যায়, কিংবা একটা রহস্যের জট খুলে যায়, সেই অনুষ্ঠানের বাকি সময়টা আশা করি যে জম্পেশ হবে। এবং আপনি অনেক সময়ের কথা বলছিলেন, সেই সময়ের কথাগুলো শুনবো, কিন্তু অনুষ্ঠান জুড়ে বন্ধুদের কথা শুনি। আমি কি আপনার কথাগুলোর সাথে একটু অ্যাড করতে পারি যে স্টিল ইয়াং থাকার আরেকটা বড় ব্যাপার হচ্ছে বন্ধুত্ব, এবং বন্ধুদের সাথে আড্ডায় জমজমাট সময় আড্ডার উপরে কোনো মেডিসিন নাই। আড্ডা দরকার, পারিবারিক আড্ডা, বন্ধুদের সঙ্গে আড্ডা থাকতেই হবে। এবং এরকম একটা পরিবেশে যদি আড্ডা হয়, যেখানে একটা পুরো গ্রামের, পুরো একটা নেচারের সঙ্গে আমরা প্রকৃতির সঙ্গে আছি, তো এটা তো আরও বেশি রেসিপি, ওটা হলো আরও বেশি রেসিপি অ্যাড করে দেয়। একটা নতুন ইংরেজি বছরের প্রথম দিনই আপনার জন্মদিন, সাল বলবো? এটা বলা যাবে না। আচ্ছা, মেয়েরা যদি না বলে তাহলে আমরা কেন বলবো? ওকে। তো সেই ছোটবেলার কথাও আপনি বলছিলেন যে জন্মের পর আসলে পরিবারের সাথে যে গুরুত্বপূর্ণ সময়টা কাটে, ইউ আর ডেফিনেটলি লাকি, আপনি অসাধারণভাবে সেই সময়টা কাটাতে পেরেছেন। এবং আই বিলিভ যে সেই সময়টা আসলে মানুষের একেবারে বলে না যে মানুষের মনটা আসলে কাদামাটির মতন থাকে যখন ছোট থাকে একটা মানুষ। সেই সময়ে যে আপনার জীবনচর্চা, আপনার স্কুল এবং আপনার পরিবারের যে বন্ধুত্ব, পরিবারের বাইরে আপনি স্কুলের কথা বলছিলেন, স্কুলের বন্ধুদের কথা কি মনে পড়ে এই মুহূর্তে? মনে পড়ছে কারো কারো কথা? সত্যিকার অর্থে কি আমাদের বেশি সময়টা স্কুলেই কাটে গেছে। বন্ধুদের জন্য আমরা বাসায় থাকতে চাইতাম না। আমেরিকান স্কুল, সেন্ট গেরিজ হাই স্কুল আমাদেরকে অনেক খেলার সরঞ্জাম দিত, এবং সেই তাগিদে সেই বন্ধুরা আবার আসবে যাদের বাসার থেকে দূরের থেকে চলে আসতো। তো ওই সময়টা কাটতো, ওই আড্ডাটা ওখান থেকে শুরু। তারপরে তো ঘরের আড্ডা তো রাতে একটা আসি আব্বাকে নিয়ে। আব্বা আবার বাইরে চাকরিতে চলে গেলে আমাদের মনটা খারাপ থাকতো, তখন আবার আড্ডাটা একটু কমে যেত। বাট অল সেড অ্যান্ড ডান, আমার কাছে মনে হয় যে আমি বড়ই হয়েছি ওইভাবে আর কি। আর জীবনে সব কিছু স্বাভাবিকভাবে নিয়েছি। আমরা একটু হাঁটি, আর আপনি পাওয়া না পাওয়ার কথা বলছিলেন, হাঁটতে হাঁটতে দেখি হাঁটার দরকার, পায়ের এক্সারসাইজ দরকার, তাই না? আচ্ছা চলেন, একটু স্কুলের কথা শুনছিলাম তো, সেই সময়ের বন্ধুদের কথাই একটু শুনতে চাই। তো অনেক বন্ধু ছিল তখন, মানে সবচেয়ে ভাগ্যবান যে আমি, যে এখনও আমরা এই এত বছরের আগের বন্ধুদের আমার সঙ্গে আমরা এখনও আমরা মিট করি। যেরকম আমার আবুল হাসান চৌধুরী কায়সার আছে, যে একসময় প্রতিবন্ধী ছিল, আলী জাহেদ আমাদের এখনও বন্ধু আছে, হেমায়েত সিদ্দিকী, তারপরে বাড়ি মানে পিন্টু, তো এরকম অনেক বন্ধু, হাফিজ, এরা সবাই স্কুলের বন্ধু। হ্যাঁ, অনেক স্কুলের বন্ধু এরা। জব্বার, কামাল বলে, এই যে আমাদের যে মতলব কলোনি, মতলব কন্ট্রাক্টর নাম শুনছেন, এরা সবাই ছিল। তো ওরা এখনও আমরা মিট করি। তো একটা বিষয় কিন্তু আমরা সবসময় শুনি কিংবা মানিও, যে স্কুলের যে বন্ধুরা থাকে, স্কুলের যাদের সাথে বন্ধুত্ব হয়, সেই বন্ধুত্বটাই আসলে আসল বন্ধুত্ব, কিংবা সেই বন্ধুত্বটার স্বাদ কিংবা একেবারে টেস্টটাই আলাদা থাকে, অন্যরকম থাকে। এই ব্যাপারটা আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে তাই মনে হয়? অ্যাবসলিউটলি, কারণ ওইটার ফ্লেভার স্কুলে যে ছোটোকালে যে বন্ধুত্বটা হয় ওইটা থেকে যায়, ওইটা অবচেতন মনেও থেকে যায়। কারণ অবচেতন মনের কথা এই জন্য বললাম, কালের সঙ্গে কাল পরিক্রমায় একজন আরেকজন থেকে অনেক দূরে চলে যায়, দেশে বিদেশে, কর্মজীবন, বৈবাহিক জীবন, কিন্তু ওই স্মৃতি রোমন্থনে গেলে তখন ওই বন্ধুদের ফ্ল্যাশব্যাক হয় চেহারাগুলো, এবং এই চলার পথে তখন দেখা হয়। তো আরেকটা ব্যাপার একটু জানতে ইচ্ছে করে, সেটা হচ্ছে যে এই যে
আপনি ক্রিকেট খেলবেন এবং আপনার আসলে ক্রিকেট খেলার শুরুটা আমরা সবাই জানি, যে সে বিষয়গুলো নিয়ে কথা তো বলবোই। আমি একটু জানতে চাচ্ছিলাম যে স্কুল থেকেই কি ভাবতেন যে আমি আসলে ক্রিকেটই খেলবো, বা অন্য বন্ধুরাও সেই সময় আপনার সাথে খেলতো কিনা, সেই খেলা নিয়ে কোনো ধরনের মজার ঘটনা আছে কিনা, খেলাকে ঘিরে কোনো ছোটবেলার বন্ধুরা বা বন্ধুত্বের গল্প আছে কিনা? অনেক বন্ধু আছে, ছেলে অনেক দুষ্টুমি করতাম আমরা স্কুলে। আর ক্রিকেট তো আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে ছিল। ক্রিকেট, বেসবল, বাস্কেটবল, টেবিল টেনিস। ক্রিকেট খেলা আমার রক্তে ঢুকে গেছে কিন্তু বাড়ির থেকে আমার বাবারাকে দিয়ে। আমার বাবা কিন্তু ছোটোকালে দেখতাম আমার বাড়িতে পোলাও রান্না হচ্ছে, তখন আমি কত 4 বছর, 3.5 বছর। পোলাও আমরাও খেতাম, আব্বা টিফিন ক্যারি ভরে আম্মা দিয়ে দিত আব্বাকে। পরে জানলাম আম্মাকে যে আম্মা এটা তো ঈদ না কিন্তু পোলাও। তো বলো যে ক্রিকেট খেলা হচ্ছে স্টেডিয়ামে, তোমার আব্বার বন্ধুরা লাঞ্চ দিয়ে দিলাম, তারা আসবে। তো তখন বলতাম আল্লাহ, এই ক্রিকেটটা যদি ডেলি হইতো ডেলি পোলাও খেতে তাহলে ডেলি পোলাও খাইতে পারতাম। আর মধ্যবিত্ত তো 8 ভাই বোন, টানাটানি সংসার, কাজে মা ভালো খাওয়াতে চাইলেও অনেক সময় পারতেন না। ক্রিকেটের সুবাদে কিন্তু আমি ভালো খাবার ওই পোলাও আসতো, কাজে এই ক্রিকেট আমার ভিতরে ঢুকছে ওইখান থেকে। আপনি যেটা বলছিলেন না যে মধ্যবিত্ত, কিংবা আমি আর একটু বলতে পারি যে মফস্বল বা সেই সময়ের সংস্কৃতির কথা যদি বলি, সে সময় আমার কাছে মনে হয় যে বাড়িতে যদি কোনো দিন মাংস রান্না হতো, পোলাও তো অবশ্যই, বা সেটা হলে একটা উৎসবের আমেজ তৈরি হতো। এবং সেটাও কিন্তু আমার মনে হয় যে সব একারা না, বন্ধুদেরকে নিয়ে এসে একসাথে খাওয়া একটা এরকম একটা মজা হতো, তাই না? আমরা আমাদের এই চমৎকার আনন্দ ঘনানোর সময়টা আরো একটা মানুষের সাথে ভাগ করে নিতে চাই। আর একটা মানুষ যোগ দিচ্ছে নাকি আমার? তিনি আপনার একেবারে ছোটবেলার বন্ধু, আমাদের ভীষণ পছন্দের মানুষ, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। প্লিজ ওয়েলকাম। আরে কায়সার, তুই দোস তোরে রে পাগড়া করলো কেমনে? গুড টু সি বাপ রে বাপ, দাঁড়াই করছে। আর আমি তো আপনার হয়ে অ্যাড করি, বন্ধুত্বের দাবি থাকলে এরকম তোমাকে এটার জন্য ধন্যবাদ। এভাবে কিন্তু চলে আসেন, তারা ছুটে আসেন। আমি শুরুতে আপনাকে একটু আপনার কাছে জানতে চাই যে হুট করে এরকম দেখা এবং আমাদের আমন্ত্রণে আপনি সাড়া দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। কেমন লাগছে ঠিক এই সময়টা? অত্যন্ত আনন্দদায়ক একটা চমক। তারপরে ঢাকার কাছাকাছি আপনারা যখন বলেছিলেন তখনও ঠিক বিশ্বাস করে এত সুন্দর একটা জায়গায়। আরে আপনি না, তুমি করে বল। সত্যি ছোট ছেলে, প্লিজ। আমি নিশ্চিত যে রকিবুলকেও আমাদের অনেক পিছনের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের স্কুল জীবনেও আমরা এরকম পিকনিকে যেতাম। এবং আমার আরেকটা পরিচয়, বা এই মুহূর্তে সবচেয়ে বড় পরিচয় যে আমি খুব বলতে পছন্দ করি, আমি কিন্তু ভাইয়ের বন্ধু, তাই না ভাই? অবশ্যই বন্ধু। ওকে, ও আঙ্কেল ফাঙ্কেল করে আউট। ভাই বলাটা ভালো, বয়সটা আমাদেরও কম থাকে। আঙ্কেল বলে একটু বেশি বয়স মনে হয় জানেন। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, আমরা সবাই একটু হাঁটি এখন, কারণ এত সুন্দর একটা জায়গায় এক জায়গায় দাঁড়িয়ে থাকা তার বোধহয় ঠিক না। হ্যাঁ, আমরা একটু হাঁটি এদিকে। স্কুলের কথা ভাই আমরা শুনেছি, এবং এবার না হয় আমরা একটু কলেজের কথা শুনি, যে আপনি নটরডেমে, ভাইয়া ঢাকা কলেজ। তো তার আগেও আমি একটু যেটা বলবো, যেটা প্রায়ই আমি খুব জোকিংলি বলতে থাকি, যে আমার ক্লেম টু ফেম, আনন্দ এবং গর্বের ব্যাপার, যে আপনারা তো জানেন ক্রিকেট জগতের একজন বিখ্যাত ঐতিহাসিক তারকা। আমি প্রায়ই কিন্তু বলি, বন্ধু ও বারবার শুনেছে যে আমি রকিবুলের ক্যাপ্টেন্সিতে ক্রিকেট খেলেছি। একটা ছিল মেইন টিম, আর একটা ছিল ক্লাস 9-এর বি টিম। সেই সার্টিফিকেটটা আমার সাথে অনেক দিন ছিল, 71-এর পরে ওটা হারিয়ে ফেলি। সো আই প্লেড উইথ রকিবুল, দিস ইজ হোয়াট আই সে, ইউ নো। ওকে। আর অনেক দিক থেকে আমাদের যে স্কুল, যদিও নামটা শুনে মনে হবে সেন্ট গ্রেগরিজ, ইয়েস, পাদ্রীরা করেছিলেন সেই প্রায় 140 বছর আগে, কিন্তু এটা কিন্তু অত্যন্ত একটা সকল দিক থেকে ছাত্রদেরকে গড়ে তোলার ব্যাপারে, খেলাধুলা, স্পোর্ট, ডিবেট, তখন জিজ্ঞেস করতো না যে কোনটা পেলো, ডিভিশন পেলো। মেধার তালিকায় প্রায় উপরের দিক থেকে প্রায় সবগুলো নামই সেন্ট গ্রেগরি। বিখ্যাত ব্যক্তিত্ব যেমন অমর্ত্য সেন ছিলেন, ডক্টর কামাল হোসেন, তাজউদ্দিন সাহেব সেন্ট গ্রেগরি হাই স্কুলের, আরও অনেক এরকম ছিলেন। সো ওই দিক থেকে আমরা খুবই লাকি। আর বদরুদ্দোজা চৌধুরী সাহেব ছিলেন, অত্যন্ত লাকি। তো আমাদের অনেক ফ্রেন্ড ছিল যারা এর হয়েছে কি যে খালি তো ক্রিকেট জগৎ না, আরও একটা বিরাট 71 চলে আসলো, তার মধ্যে খালি ক্রিকেটের সাথেও সেই যে একটা সিম্বলিজম, ওই দিন যে খেলা হচ্ছিল, এটা কেউ ভুলবে না। যখন বাংলাদেশের পতাকা ব্যাটে নিয়ে, আমি ওই কথাটা একটু আনতে চাই, যে সেই মুহূর্তটা 26শে ফেব্রুয়ারি 1971, একটা আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ, সেখানে নামলেন এবং আপনার ব্যাটে জয় বাংলা যুক্তি স্টিকার নিয়ে। এবং আমি যদি জানি যে এই বিষয়টা শেখ কামাল তার সাথে একটা আলোচনার পরে তিনি বলেছিলেন যে
তুমি এটা করতে পারো। দেন আপনি এই বিষয়টা যখন আপনি নিজে ভাবলেন যে না আমি জয় বাংলা স্টিকার নিয়ে ওপেনিং করতে নামবো, ঠিক সেই মুহূর্তটার কথা খুব শুনতে ইচ্ছে করছে এখন, যে আপনার ভিতরে ভাবনাটা কি ছিল? মানে মোটা দাগে যদি বলি যে তখন তো আমার বয়স কত 17.5 18 এরকম। তো ওই সময়টায় তো আমরা জানি আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, আমরা ক্ষমতায় যাব, কিন্তু ওরা টাল বাহানা করছে, ইয়া বুটো। তখন খেলা ক্রিকেট খেলতে গেলে না ব্যাট দিয়ে কিটস দেওয়া হয়। তো পাকিস্তানের অন্য অন্য প্লেয়ার, আমার বন্ধু দ্বারা প্লেয়াররা যারা ছিল, ওদের ব্যাটটা ছিল গ্র্যানিকালসের সোড মার্কা লম্বা। তো আমার ব্যাটটা ছিল আবার গানের মোড় দিয়েছিল দোস্ত। তো ওটা আবার হরাইজন্টাল, ইউ নো ইট, ইউর দেয়ার। তো তখন আমার মাথায় ঢুকলো যারে ব্যাটটা তো ভুট্টোর সোড লাগা ফেলেছে, ইলেকশন মার্কা। তখন কামাল, ডাক্তার জালাল মহিউদ্দিন 710 নম্বর পূর্বাণী হোটেলে আমার রুমটা ছিল। তাই বলে আমি ওই তখন 3 কোণের স্টিকার বেরিয়েছিল জয় বাংলাকে। তাই আমি যেরকম ডিসিশন ওরকম সাহস ছিল তো তখন, বুঝলেন, ক্রিকেট খেলতে হলে তো সাহস লাগে। তো আর তখন তো এমনিও একটা আমরা কনসিয়াস ছিলাম মোটামুটিভাবে। লাগালাম, ব্যাট নিয়ে নামলাম, মাঠে যখন নামলাম আমার ওই সময়টা এখন আমার মনে পড়ে। আমার প্রায় 15-20 হাজার দর্শক হবে বা 15,000 হবে। কিছু সময় লাগছিল, এখনকার মতো তো এত ক্যামেরা, এত কিছু, এত ট্রলি, এত কিছু ছিল না। স্টিল ক্যামেরাম্যানরা এরকমভাবে পিছনে যাইতেন, আমার এই ব্যাটটা এইভাবে ধরা। তো ওইটা যখন দেখলো কয়েক 30 সেকেন্ডের মধ্যে পুরো স্টেডিয়াম ইরাপশন হলো, জয় বাংলা বলে হলো। মানে একটা জিনিস আপনারা তো জানেন যে ক্রিকেটে আমাদের যোগ্যতা থাকলেও পাকিস্তান টিমে খেলার আমরা সুযোগ পেতাম না। তো সেই দিন যখন রকিবুল ব্যাট হাতে মাঠে নামলো, এটাও কিন্তু আরেকটা প্রতিবাদ এবং একটা আমাদের প্রতিশ্রুতির নিঃসন্দেহে সম্ভাবনা। নিঃসন্দেহে। এবং শুধু প্রতিবাদ কেন বলবো, এটা আসলে ভেরি অনার্ড ভাইয়াকে আজকে পেয়েছি, আপনাকেও পেয়েছি, যে ওটা আমাদের গর্বের অংশ। এবং আমাদের ক্রিকেট আজকে যে গৌরব ঐতিহ্য বহন করছে, সেই গর্ব বোধহয় বারবার, অনুপ্রেরণা বোধহয় বারবার ওই ঘটনা থেকে আমরা নিতে পারি। আমাদের প্রিয় এই মানুষটি, তার আরেকটি ঘটনা বলি, তিনি চাইলেই তখন পাকিস্তান টিমে খেলবেন, এরকম একটি সম্ভাবনা তৈরি হয়েছে। ঠিক সেরকম একটি সময়ে ড্রেসিং রুমের একটা গল্প ভাইয়া নিশ্চয়ই মনে করতে পারছেন। কামরান নামে পেশোয়ারের একজন স্পিনার ছিলেন, তিনি সেই সময়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছিলেন এবং খুবই একটা নেগেটিভ কথা বলার পরে এই মানুষটি সেই ড্রেসিং রুমে একমাত্র বাঙালি প্লেয়ার যে উঠে আসলে নিজের ভেতরে চেতনার জায়গা থেকে উঠে সেই স্পিনারকে ঘুষি মেরে বসলেন। এবং এটাই ছিল অসাধারণ প্রতিবাদ। ক্রিকেট খেলতে সাহস লাগে, সাহস করলে দেশকে নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। আমি সেই কথা ধরে আরেকটি বার শ্রদ্ধা করে আপনাকে স্মরণ করি। একটা সময় গিয়ে ভাইয়া চলে গেলেন দেশের বাইরে, এবং ভাইয়ারও সেই সময়ের গল্পগুলো আছে। আমরা অনেকক্ষণ হেঁটেছি, এবার আমরা একটু কোথাও গিয়ে বসে বাকি জীবনের বন্ধুদের গল্প কিংবা আরো তো ব্যথা হয়ে আসতেছে, ব্যথা হয়ে গেছে। চলুন তাহলে সামনে যাই এবং সেখানে বসে বাকি কথাগুলো আমরা আমি একটু ভাই আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের দেশ নিঃসন্দেহে আমাদের অহংকারের ব্যাপার, এবং সেই আমাদের বাংলাদেশের কারণেই আজ আমরা এই যে এভাবে কথা বলতে পারছি, বাংলাদেশকে বুকে ধারণ করে আছি, সব কিছু যেমন সত্যি, পাশাপাশি এটাও সত্যি যে বন্ধুত্ব আসলে সময়ের প্রয়োজনে নানানভাবে বদলায়, ব্যস্ততার জন্য বদলায়, অনেক কিছুর কারণে হয়তো বদলে যায়। একটা সময় হয়তো যে বন্ধুরা আছেন সেই বন্ধুরা, আপনি সরাসরি আমরা আপনাকে মন্ত্রণালয়ে পেয়েছি, আপনি রাজনীতিতেও ছিলেন, কিন্তু এই রাজনৈতিক পরিচয় যখন আলাদা হয়ে যায় তখন বন্ধুত্বে কি খুব একটা প্রভাব ফেলে, নাকি দিন শেষে বন্ধু আসলে বন্ধুর জায়গায় থেকে যায়? আমার মনে হয় আসল বন্ধুত্ব যাদের সাথে, এটা কোনো প্রভাব ফেলে না। আমার মনে হয় এই অভিজ্ঞতা আমাদের সকলেরও, রকিবুলেরও নিশ্চয়ই। স্বাভাবিকভাবে অনেক সময় কর্মক্ষেত্রে যদি খুব ব্যস্ত বা যেটাকে বলে স্ট্রেসড, টেনশন, সেই সময় হঠাৎ একটা বন্ধুকে কোথাও দেখলে তাৎক্ষণিকভাবে কীরকম একটা রিলিফ মনে হয়, যে কিছুক্ষণের জন্য আমরা একটু সাইকোলজিক্যালি, মানসিকভাবে একটু অন্য জায়গায় চলে যেতে পারবো। এটা কিন্তু উদ্দীপক একটা আমেজও সৃষ্টি করে। সেই জন্য বন্ধুত্বের এটা একটা বিরাট ব্যাপার, বিরাট দিক। আসলে যে কথা ধরে বলতে চাই, আপনি ক্রিকেটের বাইরে একটু অন্য খেলায় তো বন্ধুত্ব আছে, অন্যান্য খেলায় আমাদের দেশের খেলার কথাই বলতে চাই, তাদের সাথে বন্ধুত্বগুলো কেমন হয়? আমি তোমাকে বলি আমি কিন্তু শুধু ক্রিকেট নিয়ে নাই, আমার একটু বর্ণাঢ্য একটা জীবনের মধ্যে আমি খুব সুন্দরভাবে কাটাচ্ছি। আমার সবচেয়ে বড় ভালো কাজটা আমি করছিলাম লাইফে, খুব অল্প বয়সে ছাত্র অবস্থায় বিয়ে করছিলাম। তো আজকে ছাত্র অবস্থায়, কারণ আমি করেছি একেবারে উল্টোটা। কারণ আমি মাঝে মাঝে স্কুলে গেলে অনেকে জিজ্ঞেস করে যে নাতিকে নিতে আসছেন নাকি, যখন আমি আসলে গেছি আমার মেয়েকে নিয়ে আসবো। তো যার জন্য ছেলেমেয়ে বড় হয়েছে, বড় ছেলে ন্যাশনাল টিমের প্লেয়ার, হ্যাঁ, ও জাতীয় দলে খেলেছে অল্প দিন, তার পড়াশোনার জন্য আমেরিকা গেছে। ছোটো ছেলে খুব ভালো অবস্থায়,
সাইজ হাসান, রাইট? তুই দেখি সবই জানিস। তো ও ছিল, আসবে সামনে মাসে। তো ওই বলছে ওইটাতে আমার এখন নাতিনাতকুর হয়ে গেছে। তো আমার এটা ভালোই লাগে। আর ভালোবাসা প্রেম মনে রাখবি নিম্নগামী, অলওয়েজ ভালোবাসা নিম্নগামী। নিম্নগামী। আচ্ছা, প্রেম ভালোবাসা এটা কোন প্রেম? এটা অনেক সাংঘাতিক প্রেম। সেটা হলো প্রথমত বাপ মার প্রেম, ওটা তো সাংঘাতিক ব্যাপার। এরপরে স্ত্রী ঘরে আসলে স্ত্রীর সঙ্গে একটা প্রেম সেখানে শেয়ার হয়। সন্তান ঘরে আসলে দেখবি অ্যাটেনশন চলে যায়, তুই তো বিয়ে করিস না, বুঝবি না, তো শুনে রাখ। এরপরে যখন নাতিনাতকুর আসে, যে অভিজ্ঞতা এখন আমার চলছে, এখন ওই সন্তানও ভালো লাগে না, ওই নাতিনাতকুর মনে হয়। ওই একটা কথা আছে না যে আসল থেকে সুদের দাম ভাল লাগে, তো ওইটা ওরকম। আর যেটা নাকি অনুষ্ঠানটা কিন্তু দেখবে ভাইয়ারা। হ্যাঁ হ্যাঁ, বললেন সন্তানও ভালো লাগে না, না, ওরা এটা মেনে নেবে, কারণ ওরাও একদিন আমার জায়গায় আসবে। হ্যাঁ, ওরা আমার মনের খুশি হবে। আর তুই যে এখানে খোঁচা দিচ্ছিস যে ভালোবাসা, আমি শুধু ওই ভালোবাসা স্ত্রীর সঙ্গে বান্ধবীদের সঙ্গে হতে পারে, বাট সেইখানে প্রত্যাশা নাই, সেখানে শুধুই নির্মল একটা বন্ধুত্ব, একজন আরেকজনকে পাশে দাঁড়ানো, সব কিছু। মাঝে মাঝে দেখা হয়, তখন আড্ডা হয়। আমরা অনেকক্ষণ বসে কথা বলে ফেলেছি, আমরা অনুষ্ঠানেরও প্রায় শেষ দিকে এসেছি। আমার মনে হয় যে এরকম দুজন একদম স্টিল ইয়াং এবং এনার্জেটিক মানুষকে নিয়ে আর বসে থাকাটা আমাদের ঠিক হবে না। আমরা এবার একটু হাঁটি। তোর কি হিংসে হচ্ছে? হাঁটি প্লিজ। আমি দুজনের কাছে একটু বর্তমান সময়টা কিভাবে কাটাচ্ছেন। আমি জানি যে আপনি এখন শুধুমাত্র ক্রিকেট তারকা না, আপনি কিন্তু আমাদের এই পর্দারও তারকা একজন। এবং আমাদের ভাইয়ের কথা বলবো, নিঃসন্দেহে তিনিও ভীষণ শ্রদ্ধেয় মানুষ। এই সময়টা আসলে দুজন কিভাবে কাটাচ্ছেন, কিভাবে সময়টা কাটে, বা বন্ধুত্বের কথাও যদি বলি, সেই বন্ধুত্বর জন্যই কতখানি সময় এখন দেয়া হয়? আমার তো জীবনটা তো পুরো দৃশ্যত হয়ে আছে। ক্রিকেট আমার প্যাশন, মানে এই ক্রিকেট ছাড়া তো আমি বাঁচবো না মনে হয়। আর এখন আর খেলতে পারবো না, বাট আমি ক্রিকেটের ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত। আড্ডাটা তো আমার সঙ্গে থাকতেই হবে, কারণ আড্ডা না থাকলে তো কিছুই হবে না। তো এই কাজের মধ্যে দিয়ে পরিবারকে নিয়ে আমি বেড়াতে পছন্দ করি, এবং এভাবেই যাচ্ছে, এবং এইভাবেই যেন থাকতে পারি। আচ্ছা, আমরা একটু বসি, চমৎকার একটি জায়গা পেয়েছি। আমরা অনেকক্ষণ কথা বললাম এবং দুজন অনেকক্ষণ আমাদেরকে সময় দিলেন। আর নিজেদের এত ব্যস্ততার মাঝখানেও এরকম করে এসে বন্ধুদের কথাগুলো বলতে নিঃসন্দেহে আপনাদের, আমি বিশ্বাস করি যে আপনাদেরও ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে, অন্যদেরকে পেলেও আরও ভালো লাগতো। অনুষ্ঠানের নিয়মই আসলে শেষ করতে হয়, কিন্তু এরকম দুজন মানুষকে পেয়ে আমরা দুজনের একটু পুরনো দিনে যদি ফিরে যাই, তখন তো নিশ্চয়ই এরকম পরিবেশ, এরকম চমৎকার জায়গা, গুনগুন করে গানও গাওয়া হয়তো। ভাই আমি জানি আপনি ভালো গান করেন, আমি জানি। হ্যাঁ, আমরা কি দুই বন্ধুর একটা গান শুনতে শুনতে অনুষ্ঠানটা, এটা আমার জন্য না, আমি দর্শকদের জন্য আপনাদের কাছে চাইছি। এখন আপনাদের উপরে ছেড়ে দিলাম, কি করবেন? এর সময় তো নাচতেও পারতাম, গানও গাইতে পারতাম, এখন কি আর এগুলো কোনোটাই? এখন নাচটা তাহলে ঠিক আছে, আমরা নাচটা ছাড় দিতে পারি, কিন্তু গানটা শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করি। গান গাইতেই হবে। হ্যাঁ, কিন্তু আমি একটু বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, বন্ধুত্ব মানে অনেক কিছু। বন্ধুত্ব মানে কোনো ডেজিগনেশন, কোনো তারকা খ্যাতি কিংবা একদম সাধারণত্ব সব কিছুকে ছাপিয়ে গিয়ে কোথায় জানি একটা গভীর সুতোর টান। বন্ধুত্ব মানে হচ্ছে একদম নির্ভর হয়ে তার প্রতি আস্থা রাখা যায় এমন কিছু। বন্ধুত্ব মানে হচ্ছে আপনি যখন খুব ক্লান্ত হয়ে পড়বেন, তখন আপনার পাশে এসে আপনার হাত ধরে আপনার পাশে হাঁটবার জন্য কেউ থাকবে। সেরকম বন্ধুত্ব নিয়ে ভালো থাকুন। আগামী সপ্তাহের অপেক্ষায় রাখবো। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবারও আমাদের প্রিয় কোনো মানুষের বন্ধু এবং বন্ধুত্বের গল্প নিয়ে আপনার প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় হাজির হয়ে যাব। চলুন দর্শক, গান শুনতে শুনতে আজকের পর্ব থেকে বিদায় নিই। শুনি ভূপেন হাজারিকার সেই মানুষ নিয়ে গানটাই তাহলে একটু চেষ্টা করি আর কি। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। হাতটা বাড়াই বন্ধু তোমারই খোঁজে, বাক্সে বন্দি